আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমাদের এখানে ছবিতে একটা আরসি ব্রিজ দেখতে পাইতেছো, এটা হচ্ছে মাল্টিপল সিম্পলি সাপোর্টেড স্প্যান। তো এখন আমরা আজকে মাল্টি আমরা যেটা করছিলাম স্ল্যাব ব্রিজে, সেটা হচ্ছে সিঙ্গেল স্প্যান ছিল। যেমন আমাদের ড্যাফোডিলে যেই ব্রিজটা তোমরা দেখতে পাও সেটা কিন্তু সিঙ্গেল স্প্যান। তো এরকম আমরা সিঙ্গেল স্প্যান করতে পারি হচ্ছে একটা লিমিটেড স্প্যানের জন্য, কিন্তু যখনই আমাদের 60 মিটারের উপরে ডিস্টেন্স হয়ে যায় তখন কিন্তু মাল্টিপল স্প্যানের দরকার হয়, অথবা বড় স্প্যানের। সো সেটাকে সলভ করার জন্য আমরা প্রি স্ট্রেস গার্ডার ব্রিজ ওইটাকে ডিজাইন করা শিখছি। তো ওইটা অনেক সময় কস্ট এফিসিয়েন্ট হয় না। তো এই জন্য এছাড়াও আরো অনেক কারণ আছে, ওইসব কারণের কথা চিন্তা করে আর কি অনেক সময় ব্যালেন্স ক্যান্টিলিভার ব্রিজের দিকে আগানো হয়। তো ফার্স্ট অফ অল আমরা যে দেখবো যে মাল্টিপল সিম্পলি সাপোর্টেড স্প্যান আমরা কেন ইউজ করতেছি। যেমন ধরো আমাদের হচ্ছে যেহেতু এখান থেকে এখানে বিশাল একটা স্প্যান, এই স্প্যানটাকে যেহেতু আমরা সিঙ্গেল একটা স্প্যান দিয়ে কভার করতে পারতেছি না, সো আমরা কি করছি এরকম আলাদা আলাদা কয়েকটা স্প্যান বানাইছি এবং এটা পিয়ারের উপরে রেস্ট করাইছি। এখন এগুলা কিন্তু দেখো একটার সাথে আরেকটার কোনো কানেকশন নেই। এর মানে হচ্ছে প্রতিটাই কিন্তু সিম্পলি সাপোর্টেড, এটাও সিম্পলি সাপোর্টেড, এটাও সিম্পলি সাপোর্টেড। তো সিম্পলি সাপোর্টেড হলে সুবিধাটা কি কি বলতেছে দেখো, এটা একটা ডিটারমিনেট স্ট্রাকচার হয়ে যায়। ডিটারমিনেট কিভাবে আমরা কিন্তু সবাই জানি, ডিটারমিনেট মানে হইতেছে নাম্বার অফ ইকুয়েশন আর নাম্বার অফ আননোন এর চেয়ে কম। সো একটা সুবিধা, সো সলিউশন বের করাটা কোয়াইট ইজিয়ার আর নো স্ট্রেস ডিউ টু ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট। তো এই কথাটা একটু ইম্পর্টেন্ট, এই জিনিসটা মানে কি বুঝাইতেছে। ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট মানে বুঝাইতেছে হচ্ছে ধরো এই যে এখানে কতগুলা পিয়ার আছে, ধরো আমি এটা নাম্বারিং করলাম, 1 নাম্বার পিয়ার, এটা হচ্ছে 2 নাম্বার পিয়ার, এটা হচ্ছে 3 নাম্বার পিয়ার। এখন এই 2 নাম্বার পিয়ারের উপরে কিন্তু একটা এবং এই আরেকটা স্ল্যাব রেস্ট করতেছে। এখন যদি এমন হয় যে আমাদের যে সয়েল ম্যাটেরিয়াল আছে, সয়েলের ভিতর তো একটা প্রপার্টি হইতেছে তোমার ভিতর থেকে সময়ের সাথে সাথে আস্তে আস্তে কি হয়, পানিটা সরে যায়। সো সরে গেলে কিন্তু এই জায়গায় ভয়েড সৃষ্টি হয়, তখন এই সয়েলটা সেটেল করে যায়। তখন যদি এমন হয় 2 নম্বর যে পিয়ার, এইখানে যেই সয়েল সেটেলমেন্ট আর 1 নাম্বার পিয়ার এটার নিচের সয়েল সেটেলমেন্ট ডিফারেন্ট হয়, তখন কিন্তু এই দুইটার ডিফারেন্সিয়াল সেটেলমেন্টের জন্য এই উপরের স্প্যানটা ডিফারেন্ট টাইপের বিহেভিয়ার দেখাবে। কিরকম সেটা সেটা হচ্ছে যদি এমন হয় এইটার থেকে এইটা বেশি ডেবে গেছে, তো যখন ডেবে যাবে তখন কিন্তু তোমার এই স্প্যানটা এরকম ভাবে বাঁকা হয়ে যাবে এবং এটাও বাঁকা হয়ে যাবে, ঠিক আছে। বাট যদি সবগুলা যেই পিয়ার আছে সেম পরিমাণে নামতো, তাহলে কিন্তু আর কোনো ঝামেলা হইতো না, তাই না? সো এটাকেই বোঝানো হইতেছে ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট। সো সিম্পলি সাপোর্টেড একটা সমস্যা মানে সুবিধা যেটা হচ্ছে এই যে নো স্ট্রেস ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট, নো স্ট্রেস ডেভেলপমেন্ট। কেন? কারণ হচ্ছে এই যে তুমি মাত্রই দেখলা যখন এখানে এই পিয়ারটা যখন নেমে গেছে তখন কিন্তু শুধুমাত্র এই দুইটা স্প্যান এফেক্টেড হয়েছে, এবং গাড়ি যখন আসবে তখন কিন্তু এইখানে একটা আনডুলেশন ফিল করবে, বাকি জায়গায় কিন্তু কোনো সমস্যা ফিল করবে না, ইজিলি চলে যাবে। বাট যদি এটা আসসালামু আলাইকুম স্যার। কন্টিনিউয়াস স্প্যান হইতো তখন কেমন হতো এটা পরে একটু পরে দেখবো, ঠিক আছে, তখন একটা ঝামেলার সৃষ্টি হইতো। তো এরপরে যেটা হচ্ছে আমরা যদি যাই ডিসপ্লেস মানে ডিসঅ্যাডভান্টেজের দিকে, এর মধ্যে বড় একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট অনেক বেশি হয় আর কি, অনেক বেশি পরিমাণে মোমেন্ট আসে। আর আমরা তো জানি যত বেশি মোমেন্ট তত বেশি রেইনফোর্সমেন্ট, তত মোটা মোটা সেকশন সাইজ, তত বেশি খরচ, তাই না? সো এই যেটাই কিন্তু আমাদের এখানে বলছে যে বেশি পরিমাণে মোমেন্ট বেশি, সো বিগার অ্যান্ড হেভিয়ার সেকশন, অ্যান্ড এটা অনেক আনইকুয়াল বানায় ফেলে। তো এগুলো থেকে এই সমস্যাগুলো থেকে উতরানোর জন্য আমরা আরেকটা প্ল্যান কি করতে পারতাম,
আরেকটা পার্ট হচ্ছে কন্টিনিউয়াস স্প্যান ইউজ করার জন্য, মানে হচ্ছে এরকম বড় একটা সিঙ্গেল স্প্যান ইউজ করব, যার জন্য আমাদের এই পার থেকে ওই পারে মানুষ পারাপার হতে পারবে। কিন্তু এটারও কিছু সুবিধা অসুবিধা আছে। তো সুবিধাগুলো কি কি? ফার্স্ট অফ অল, আমাদের যেমন একটু আগে যেমন দেখলাম আমাদের মোমেন্টটা কিন্তু অনেক বেশি আসতেছিল, সেই তুলনায় আমাদের এখানে কিন্তু মোমেন্টটা কম আসছে, অনেকটাই কম আসছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, আমাদের আগেরটায় কিন্তু কোনো পিয়ারগুলোতে কোনো নেগেটিভ মোমেন্ট ছিল না। দেখো এখানে কিন্তু মোমেন্টগুলো জিরো, সাপোর্টে মোমেন্ট জিরো, কিন্তু এখানে কিন্তু একটা হচ্ছে যে সাপোর্টটা নেগেটিভ মোমেন্ট আসছে। তো এটার জন্য কিন্তু এই বেশি মোমেন্টটা কমে গেছে, এটা রেঞ্জের মধ্যে আসছে, রেঞ্জের মধ্যে কিন্তু আসছে। সো যেমন আগে ছিল WL²8, আর এখন আসছে কত? WL²24, অনেক কমে গেছে। সো এটার জন্য কিন্তু আমাদের আর মোটা মোটা সেকশন লাগবে না, রডের পরিমাণও কিছুটা কমে আসবে এবং সেকশনও ইকোনমিক হবে। তো এই হচ্ছে সুবিধা। কিন্তু সমস্যাটা হচ্ছে তোমার ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট, এটা হচ্ছে সমস্যা। কেন? কারণ হচ্ছে দেখো এই আমরা যে বলতেছিলাম, এই 1 নাম্বার 2 নাম্বার পেয়ার, এই দুইটার যদি সেটেলমেন্টের ডিফারেন্সটা বেশি হয়, তাহলে কি হবে? শুধুমাত্র এই আগেরটার মতো কিন্তু আর এই দুইটা স্প্যানে এফেক্ট করবে না, এটা কিন্তু পুরা স্ট্রাকচারেই কিন্তু এফেক্ট করবে, এবং এই ছোট্ট একটু চেঞ্জের জন্য পুরা স্প্যানটা কিন্তু কলাপস করার মতো অবস্থাও ঘটতে পারে। ঠিক আছে? সো এই জন্য আর কি কন্টিনিউয়াস স্কেলের এই ব্যাপারটা অনেক বেশি রিস্কি। তাহলে আমরা এখন কি মিটিগেটিং মেজার নিতে পারি? আমরা একটু অ্যানালাইজ করি যে আমাদের যে কন্টিনিউয়াস স্প্যানে যদি আমরা মোমেন্ট ডায়াগ্রামটা দেখি, তাহলে দেখতে পাবো যে সাপোর্টগুলো ছাড়াও কয়েকটা জায়গায় মোমেন্ট অটোমেটিক জিরো আসতেছে। তুমি যদি খেয়াল করে দেখো, এই জায়গায় এই যে আমি যে পয়েন্ট করতেছি, এইসব জায়গায় কিন্তু মোমেন্ট জিরো আসতেছে। তো মোমেন্ট জিরো যেসব জায়গায়, সেই সব জায়গায় একটা নাম আছে, সেটা কি বলা হয়? পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচার। এই নামটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সবাই একটু নোট ডাউন করে রাখো। ফাইনাল পরীক্ষায় অনেক ফিল ইন দ্য গ্যাপ ট্রু ফলসে কিন্তু এই জিনিসটা আসে। তো ওই পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচার কি? যেখানে মোমেন্টটা জিরো হয় আর কি। তো এখন যেটা হচ্ছে, আমরা তাহলে কন্টিনিউয়াস স্প্যানের সুবিধা পাইতে চাই, কারণ আমাদের মেন উদ্দেশ্য ইকোনমিক সেকশন বানানো। কিন্তু আমাদের সমস্যা করতেছে কি? ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট। তো ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট, এই সমস্যাটা দূর করার জন্য আমাদের কি করতে হবে? এই পুরা কন্টিনিউয়াস স্প্যানটাকে কয়েকটা সিম্পলি সাপোর্টেড স্প্যানে ভাগ করতে হবে। এখন আমরা কেমনে ভাগ করতে পারি? এখন দেখো, সিম্পলি সাপোর্টেড এর কনসেপ্টটা কি ছিল? কনসেপ্টটা ছিল হইতেছে দুইটা এন্ডে মোমেন্ট থাকবে জিরো। তাহলে আমরা কিন্তু এখানেও এরকম কিছু সেকশনকে ডেভেলপ করতে পারি। যেমন ধরো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত কিন্তু দেখো আমি একটা সেকশন দিলাম, তাহলে এটা কিন্তু তোমার দেখো এই পয়েন্ট আর এই পয়েন্টে কিন্তু মোমেন্ট জিরো। আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আমি আরেকটা স্প্যান দিলাম, তাহলে আমার কি হলো? এই পয়েন্ট একটা মোমেন্ট জিরো, আবার এই পয়েন্টও মোমেন্ট জিরো। আলটিমেটলি আরেকটা স্প্যান ধরো, লাস্টে এখান থেকে এই পর্যন্ত দিলাম। এখানে আমার সুবিধা কি? এখানেও আমার মোমেন্ট জিরো, এখানেও আমার মোমেন্ট জিরো। সো এটা তাহলে আমার কি হলো? যে সিম্পলি সাপোর্টের মতো আচরণ করলো এবং কন্টিনিউয়াস স্প্যানের কনসেপ্টটাও খাটলো। তো এই জিনিসটা করার জন্য আমরা যেটা করব, এমন একটা ফিচার অ্যাপ্লাই করব যেটার জন্য এখানে জাস্ট মোমেন্ট জিরো হয়, কিন্তু হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল রিয়াকশন থাকে। তো এমন জিনিস কোনটা? এমন একটা ফিচার হতেছে হিঞ্জ অ্যাপ্লাই করা। তুমি যদি এইসব জায়গায় হিঞ্জ অ্যাপ্লাই করে দাও, তাহলে হিঞ্জ কিন্তু তোমার হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল রিয়াকশন দেয়, কিন্তু মোমেন্ট কিন্তু রেজিস্টেন্স দেয় না, মানে কোনো মোমেন্ট রেজিস্ট করার ক্ষমতা কিন্তু হিঞ্জের নাই। সো এখানে মোমেন্ট জিরো, সো হিঞ্জের ব্যাপারটা কিন্তু মিটিগেট করতেছে। সো এই যদি চিন্তা থাকে, তাহলে আমরা একটা প্ল্যান করতে পারি। কিরকম? সেটা হচ্ছে আমরা একটা 3 স্প্যান ব্রিজ দেখতেছি এখানে। এই 3 স্প্যান ব্রিজের মধ্যে আমরা এখানে দেখতে পাইতেছি যে মোমেন্ট জিরো। সো এইসব জায়গাতে আমরা আমাদের ওই যে বের করলাম হিঞ্জের ব্যাপারটা, এই যে হিঞ্জগুলো অ্যাপ্লাই করতেছি। তো এই দেখতেছো এখানে কিন্তু একটা টাইপের একটা জয়েন্ট তারা দিছে, এই জয়েন্টটাই কিন্তু হিঞ্জের মতো কাজ করবে।
কেমনে কাজ করবে? তুমি যদি এখানে ঘুরে দাও, ও কিন্তু কোনো তোমার সমস্যা করবে না, ইজিলি ঘুরে যাবে। কিন্তু ও কিন্তু ডানে টান দিলে অথবা বামে টান দিলে অথবা উপরে ধাক্কা দিলে নিচে ধাক্কা দিলে ও কিন্তু সরবে না। কেন সরবে না? কারণ ও হচ্ছে একটা রেজিস্ট্যান্স কিন্তু দিচ্ছে। সো তাহলে আমাদের এই পুরো স্প্যানটা কিন্তু কন্টিনিউয়াসের মতোই আচরণ করলো, কিন্তু এটা আবার ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় সিম্পলি সাপোর্টেডের মতো। তাহলে দুইটার সুবিধাই আমরা একটা একটা স্ট্রাকচারের মধ্যে পাইতেছি। সো এরকম আরো কি কি কনফিগারেশন সম্ভব, সেটা হলো আরো কি কনফিগারেশন সম্ভব এটা হচ্ছে এই সেকেন্ড এটা কনফিগারেশন দেখতে পাইতেছো, মানে যেখানে যেখানে তোমার মোমেন্ট জিরো ওইখানে ওখানে তুমি হিঞ্জ অ্যাপ্লাই করে দিতে পারো। সেন থার্ডলি দেখতে পাচ্ছি এখানে একটা হিঞ্জ দিচ্ছে, এখানে একটা হিঞ্জ দিচ্ছে, এখানে একটা হিঞ্জ দিচ্ছে, এখানে যে কোনো একটা জিনিসে দেওয়াই কিন্তু পসিবল। তো পরীক্ষায় হইতেছে এই কোশ্চেনটা অনেক বেশিবার আসে, এটা হইতেছে পসিবল ক্যান্টিলিভার কনফিগারেশন ফর থিয়েস স্প্যান ব্রিজ। তো এই জিনিসটা আর কি, এই ছবিটা আঁকা, এই 4টা ছবি আঁকা দিতে হয়। তো এটা থিওরি পোর্শনে কিন্তু ভালোই আসে, গতবার পরীক্ষাতেও আসছিল আর কি। সো এইটাও একটু সবাই নোট ডাউন করে রেখো ইয়ে করার জন্য। তাহলে সামনে যাই, তাহলে আমরা এখানে একটা রিয়েল লাইফ ফ্লোরিডার একটা ব্রিজ স্যার দেখতে কোনটা পাইতেছি। পরীক্ষা আসবে স্যার, আরেকবার একটু বলেন। এই যে পসিবল ক্যান্টিলিভার কনফিগারেশন, এইটা একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই জিনিসটা একটু বোঝার মতোই আসবা। আর যদি আমি উপরে যাই, যেটা বলছি যে পয়েন্ট অফ ফ্রন্ট অফ লেকচার, এই জিনিসটার ডেফিনেশন, তারপরে ট্রু ফলস অথবা ফিল ইন দ্য গ্যাপ এই আকারে আসতে পারে। এরপরে হচ্ছে কন্টিনিউয়াস স্প্যান আর সিম্পলি সাপোর্টেড মাল্টিপল স্প্যানের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এই যে ছোট ছোট যেই দুইটা পয়েন্ট যেই ছোট ছোট কোশ্চেন গুলা, এগুলো পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে? স্যার ওকে থিওরি আকারে। স্যার আমাদের এই পিডিএফটা দেওয়া আছে না স্যার? না, এটা এখনো দেওয়া হয় নাই তোমাদের। তাহলে স্যার একটু দিয়ে দিয়ে আগে আজকে দিয়ে দিব, সমস্যা নেই। তো যে এখানে তোমরা দেখতে পাইতেছো যে সাবস্টেন্সিয়াল যে ব্রিজটা ফ্লোরিডার, এই ব্রিজটা একটা ব্যালেন্স ক্যান্টিলিভার ব্রিজ। তো এই ব্রিজও কিন্তু আমাদের এই যে কনফিগারেশন দেখতে পাইতেছো, এই কনফিগারেশনের মতো এই ব্রিজও এরকম 3টা পোর্শনে ভাগ করা হয়েছে। তো দেখা যাইতেছে এখানে হইতেছে তোমার সিম্পল স্প্যান, আর এইদিকে হইতেছে ক্যান্টিলিভার যে ব্রিজটা। এখন ক্যান্টিলিভার ব্রিজের পোর্শনে যদি তুমি একটু জুম করে দেখি আমরা, তাহলে আমরা বুঝতে পারবো যে কোনটা কি অবস্থা। তো এখানে যেটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে একটা স্প্যান, তারপরে এইখান থেকে এই পর্যন্ত একটা স্প্যান, হ্যাঁ, তারপরে আবার এইখান থেকে এই পর্যন্ত একটা স্প্যান। তো এই সব জায়গায় হইতেছে একটা হিঞ্জ অ্যাপ্লাই করা হয়েছে, ঠিক আছে? এই সব জায়গাটা হিঞ্জ অ্যাপ্লাই করা হয়েছে। তো এই হিঞ্জ গুলার ব্যাপারগুলো দেখতে কেমন, এই তুমি একটু জুম করে দেখলে এই যে দেখতে পাচ্ছ একটা এরকম টাইপের উল্টা 4-এর মতো সাইন। তো এগুলোই কিন্তু ওই যে আমাদের একটু আগে যে আমরা ব্যাপারটা দেখলাম, এগুলো হইতেছে কিন্তু হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল রিয়াকশন দিচ্ছে, কিন্তু কোনো মোমেন্ট রেজিস্ট করতে পারতেছে না। সো এটার জন্য তুমি যদি খেয়াল করে দেখো, মাঝখানের যে স্প্যানটা, এই স্প্যানটার নিচে কোনো পিয়ার আছে? কোনো পিয়ার কিন্তু নাই। তো এই পুরা স্প্যানটা কিন্তু ঝুলে রয়েছে কাইন্ড অফ, কার উপর সাপোর্ট করে? এই যে দুইটা জয়েন্ট, এই দুইটা জয়েন্টের উপর সাপোর্ট করেই কিন্তু এই স্প্যানটা ঝুলে আছে। আর এইদিকে তাকালে এইখানে যে ব্রিজ, মানে ব্রিজের পিয়ার, এই পিয়ারের থেকে একটু পোর্শন কিন্তু একটু ঝুলে রয়েছে না ক্যান্টিলিভারের মতো। সো এই জন্য এইটাকে বলতেছে ক্যান্টিলিভার স্প্যান, আর মাঝখানেরটাকে বলতেছে সাসপেন্ডেড স্প্যান। সো এই সবকিছু মিলাইয়া আমাদের এই এই যে ক্যান্টিলিভার স্প্যান আর সাসপেন্ডেড স্প্যানটা কিন্তু একে অপরকে ব্যালেন্স করতেছে। এই ব্যালেন্স করা থেকে এখান থেকে নামটা আসতে হইতেছে ব্যালেন্স ক্যান্টিলিভার ব্রিজ। ওকে, তো এখানে তো তোমরা বুঝলা কিভাবে এটার নামকরণটা হয়েছে। তো এখন এটার একটু নামগুলো জানতে হবে যে ব্যালেন্স ক্যান্টিলিভার ব্রিজের স্প্যানের নামগুলো কি কি।
কয় ধরনের স্প্যান আছে? ফার্স্ট অফ অল হচ্ছে ক্যান্টিলিভার স্প্যান আর সাসপেন্ডেড স্প্যান। ঠিক আছে, ক্যান্টিলিভার স্প্যানের আগের পোর্শনটাকে, যেটা এই জায়গায় আছে, সেটাকে কি বলা হয়? অ্যাঙ্কর স্প্যান। সো আমরা যদি একটা ফুল ভিউ দেখি এই যে এখানে, তাহলে তুমি বুঝতে পারবা এই যে এখান থেকে একটু পর্যন্ত হচ্ছে অ্যাঙ্কর স্প্যান, এরপরে হচ্ছে ক্যান্টিলিভার স্প্যান, তারপরে হচ্ছে সাসপেন্ডেড স্প্যান, তারপরে আবার ক্যান্টিলিভার, তারপরে আবার অ্যাঙ্কর স্প্যান। তো এই যে একটা ফ্লো, এই ফ্লো দিয়ে কিন্তু অনেক সময় একটা কি বলে ফিল ইন দ্য গ্যাপ আসে। তো এখানে ফিল ইন দ্য গ্যাপ কিন্তু ফিল আপ করতে হয় আর কি, কোনটা অ্যাঙ্কর, কোথায় ক্যান্টিলিভার, কোথায় সাসপেন্ডেড, এই আকারে। তো এই কোশ্চেনগুলো ফলো করবা। তো এখানে আরো কিছু ভিউ দেখা যাচ্ছে, স্প্যান কাকে এটা বলে হচ্ছে একটু বলবেন? কি অ্যাঙ্কর স্প্যান কাকে বলে? অ্যাঙ্কর স্প্যান কাকে বলে হইতেছে, যে ক্যান্টিলিভার স্প্যানের আগের পোর্শন, যেটা দুইটা পিয়ারের উপর রেস্ট করতেছে, ওই পোর্শনটাকে বলা হইতেছে অ্যাঙ্কর স্প্যান। আর অ্যাঙ্কর স্প্যানের সাথে যুক্ত যেই পোর্শনটা সাসপেন্ডেড স্প্যানটাকে ঝুলায় রাখছে, সেই পোর্শনটাকে বলা হয় ক্যান্টিলিভার স্প্যান। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এগুলো ডেফিনেশন আসবে না, তোমার হচ্ছে এই নামগুলো আসবে তোমার ইয়াকার। যেমন এখানে একটা নাম আছে ইম্পর্টেন্ট, এই যে জয়েন্ট, বারবার আমরা বলতেছি, এই জয়েন্টের নাম কি? এটা হচ্ছে হাভিং জয়েন্ট। তো এই নামটা ইম্পর্টেন্ট, যে ব্যালেন্স ক্যান্টিলিভার ব্রিজে তুমি কোন জয়েন্টটা শিখছো। আচ্ছা, এরপরে এখানে আরো কিছু ব্যাপার স্যাপার দেখা দিয়েছে, যেমন হচ্ছে এই যে এই পাশে যেই গার্ডার গুলো আছে, এই গার্ডার গুলো কিন্তু পিয়ারের উপর রেস্ট করতেছে। তো পিয়ারের উপর ডিরেক্ট কিন্তু আমরা বসাই না, আমরা কি করি, একটা বিভিন্ন বিয়ারিং প্যাডের উপর এটাকে রেস্ট করাই, যাতে আমাদের স্ট্রাকচারের মধ্যে ভাইব্রেশনটা কমানো সম্ভব হয়। এই জিনিসটা এখানেও যেমন দেখতেছো, এটা কিন্তু প্রিস্টেজ গার্ডার ব্রিজও দেখছো। সিমিলারলি এটা কিন্তু এই যে এই পাশে দেখতেছো, এই যে কি বলে ডায়াফ্রাম, তাই না? ডায়াফ্রাম আমরা কিন্তু প্রিয়েস্টের গার্ডার ব্রিজও দেখছি। এখানেও যেমন দুইটা গার্ডারকে একে অপরকে কানেক্ট করে, এইটার ডায়াফ্রাম কিন্তু সিমিলার, ডিফারেন্ট নেই। তো এই হচ্ছে আরো কিছু বিভিন্ন রকমের ভিউ দেখাইতেছে। তো এইখানে আরেকটা ছবি দেখতে পাইতেছো, এটা হচ্ছে ব্যালেন্স ক্যান্টিলিভার ব্রিজের বিভিন্ন কম্পোনেন্টের ছবি। তো অনেক সময় এই ছবিটা একটু পরীক্ষায় আসে মাঝে মধ্যে, ঠিক আছে, থিওরির মধ্যে। তো থিওরির মধ্যে আঁকার পরে তোমার দেখাইতে হবে যে কোনটা সাসপেন্ডেড স্প্যান, কোনটা ক্যান্টিলিভার, তারপরে কোনটা হাভিং জয়েন্ট, তারপরে কোনটা অ্যাবাটমেন্ট, কোনটা পিয়ার, তারপরে কোনটা পিয়ার ক্যাপ। ঠিক আছে, এইরকম তুমি যতগুলা 10টার মতো নাম আছে, কোনটা ডায়াফ্রাম, ঠিক আছে, কোনটা রেলিং, কোনটা হাভিং জয়েন্ট, এই যে নামগুলা 10টা নাম থাকলে তুমি 5 নাম্বার পাবা, এমন টাইপের থাকে। সো এই ছবিটা একটু সবাই একটু ইম্পর্টেন্ট এর মধ্যে রাখবা এবং একটু প্র্যাকটিস করে যাবা। প্র্যাকটিস করে না গেলে কিন্তু এটা মনে থাকে না। আচ্ছা, তো এরপরে যেটা বলতেছিলাম, আমরা যে হাভিং জয়েন্টের কথা বলতেছিলাম, এই হাভিং জয়েন্টের মধ্যে কিন্তু দেখতেই পাইতেছো সাসপেন্ডেড যেই স্প্যানটা আছে, আমরা যদি জুম করে দেখাই, এই সাসপেন্ডেড স্প্যানটা কিন্তু আমাদের ক্যান্টিলিভার স্প্যানের মধ্যে রেস্ট করতেছে, বসছে আর কি। এখন বসতে তো ডিরেক্টলি আমি কনক্রিট বসাইতে পারবো না, বসাইলে কিন্তু আস্তে আস্তে ঘষা খেয়ে খেয়ে এটা ক্ষয় হতে থাকবে। তো এই ক্ষয় দূর করার জন্য আমরা কি করি, মাঝখানে বিভিন্ন বেয়ারিং প্যাড দিই। তো এই বেয়ারিং প্যাডের কাজ কি, রাবার বেয়ারিং প্যাড। তো এগুলো কিরকম থাকে, এটা হচ্ছে নিউপ্রেন, এই নামটা ইম্পর্টেন্ট, আমরা খেয়াল রাখবা, নিউপ্রেনের বেয়ারিং প্যাড। তো এই বেয়ারিং প্যাডের কিন্তু অনেক বেশি টেনশন নেওয়ার ক্ষমতা আছে, টেনশন নেওয়া লাগবে, কারণ হচ্ছে তুমি যতই বেশি উপরে চাপ দিবা, ততই কিন্তু এই পোর্শনটা কিন্তু এক্সপ্যান্ড হতে যাবে, দুই পাশে সরে যেতে যাবে। তো এই যাতে সরে যাওয়ার মতো মানে টেনশন যাতে নিতে পারে, এই জন্য কি করা হয়, রাবারের মধ্যে কিছু স্টিল প্লেট স্যান্ডউইচ আকারে ইনসার্ট করা হয়, ঠিক আছে, এবং এইটাকে নিউপ্রিনের রাবার দিয়ে এটাকে তোমার কভার করে দেওয়া হয়। তো এইভাবে এটাকে এই নিউপ্রেনের বিয়ারিং প্যাডগুলো বানানো হয়। তো এই বিয়ারিং প্যাডের গুরুত্ব কিন্তু অনেক বেশি। রিসেন্টলি তোমরা শুনছিলা যে মেট্রো রেলের বিয়ারিং প্যাড সরে যাওয়ার জন্য মেট্রো রেলের যান চলাচল বন্ধ। তো আমরা তো জানি যে গরমকালে কিন্তু আমাদের যে সিভিল স্ট্রাকচার গুলো আছে, এগুলো কিন্তু লেন্থ বাড়ে কমে, তাই না? তো এইসব লেন্থ বাড়ে কমার জন্য কিন্তু এই
প্যাডগুলার মুভমেন্ট হয়। সো ওই বাড়া কমার ফলেই মনে হয় কোনো কারণে প্যাডের মুভমেন্ট একটু সরে গেছিল, এই জন্য আর কি একটু ভাইব্রেশন বেশি ফিল হতেছিল আর কি। সো এইসব ব্যাপার খুবই সেন্সিটিভ ইস্যু আর কি। সো এই জন্যই কিন্তু কয়েক ঘন্টার মতো ম্যাটেরিয়াল অফ রেখে এটাকে আবার ঠিক মতো পজিশন করে আবার চালু করা হয়েছে। তো এটার ডিজাইনও আছে যে এখানে এই নিউপ্লেনের প্যাডগুলা কত এরিয়া থাকে, এই জায়গাটা কতটুকু হওয়া উচিত, এই সবকিছু ডিপেন্ড করে হইতেছে আমার ব্রিজটার স্প্যান কত, ব্রিজের উপর দিয়ে কি কি টাইপের গাড়ি চলবে, মানে মেন কথা লোড গুলা কিরকম বা কত আসবে তার উপর ডিপেন্ড করেই কিন্তু এই নিউপ্লেনের প্যাডগুলা এরিয়া বের করা হয় আর কি। তো এগুলো আমরা আশা করি সময় থাকলে আমরা দেখবো সামনে। তো এই ব্যালেন্স ক্যান্টিলিভার ব্রিজের মধ্যে এখানে অনেক ধরনের ডেক কনফিগারেশন দেখতে পাইতেছো। আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে কাস্ট ইন প্লেস কনক্রিট টি বিম, এবং আমরা যে ডেকের মধ্যে কি করব, মনোলিথিক কাস্টিং মানে কি, মানে হচ্ছে ডেক আর গার্ডারটার কাস্টিংটা একসাথে হবে, যাতে দুটো একসাথে মুভমেন্ট করে। একসাথে কাস্ট না হলেও এমনভাবে আমাদের কাস্ট করতে হবে মানে যাতে একইভাবে মুভমেন্ট করে। এটা কেমন হইতে পারে, যেমন ধরো গার্ডার গুলো কিন্তু আগেই বানায় রাখে, খালি প্লেস করে, তো গার্ডারের গায়ে রড বাই করা থাকে, এই রড গুলার সাথে তোমার ডেক স্ল্যাবের যে রড গুলা এগুলাকে মিশায়া দেন ঢালাই দেওয়া হয়, তাহলে কিন্তু ওরা একসাথে মুভমেন্ট গুলো করে। তো ওই ধরনের কাস্টিংকে বলা হয় মনোলিথিক কাস্টিং। তো এখানে অনেক টাইপের কিন্তু ডেক কনফিগারেশন দেখতে গেছে, সবগুলো পড়ার দরকার নেই। আমরা যেটা শিখতেছি সেটাই একটু নামটা ভালো মতো খেয়াল রাখবা, যে আমরা কোন কনফিগারেশন ইউজ করছি, কোন টাইপের ডেক, তারপর কোন টাইপের সাপোর্টিং কম্পোনেন্ট এবং ক্রস সেকশন এরিয়াটা কেমন দেখতে, এটা একটু খেয়াল রাখবা। এটা ট্রু ফলস এগুলোতে আসতে পারে আর কি। এখানে আরো অনেকগুলা টাইপের আছে। তো এখানে দেখো ব্রিজ ডেক কনফিগারেশন আছে, এখানে দেখো বক্স গার্ডার আছে, মাল্টিপল সেল বক্স গার্ডার আছে, স্প্রেড বক্স গার্ডার আছে, এবং এই বক্স গার্ডার গুলো বাংলাদেশের কোন কোন ব্রিজে ইউজ করা হয়েছে এটার একটা নাম কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। সো যেখানে আসো এখন কিন্তু রাস্তাঘাটে চললে বিভিন্ন রকম ফ্লাইওভার টাইভার চোখে পড়ে, তো এইসব চোখে পড়লে এইসব ব্যাপারগুলো একটু ম্যাচ করানোর ট্রাই করবা, তাহলে দেখবা যে একটু মজা পাবো আর কি, যে যেগুলো পড়তেছি এগুলোই আছে আর কি। যেমন যে আমি ওর হানিফ ফ্লাইওভারে কিন্তু মাল্টিপল সেল বক্স গার্ডার আছে। এখন মনে করতে পারো যে কোন গার্ডার কখন ইউজ করে, এগুলো আর কি ডিপেন্ড করে পুরোটাই, ওই যে বললাম তোমার নাম্বার অফ লেনের উপরে। তো লেনটা যত বড় হবে তত গার্ডারের চাহিদা ডিফারেন্ট, তারপরে লোড কিরকম পড়বে, ওখানে কি পরিমাণ গাড়ি চলাচল করবে, এই সব কিছুর উপর ডিপেন্ড করে এই সব কিছুকে ডিজাইন করা হয় আর কি, যে কোনটা ইউজ করবা, বক্স গার্ডার নাকি মাল্টিপল সেল বক্স গার্ডার নাকি স্প্রেড, এটা এইভাবে। তো এই গেল মোটামুটি কনসেপচুয়াল থিওরি গুলা আমাদের। এরপরে আমরা যাবো একদম আমাদের শুরু হবে সিমিলারলি ফ্রি স্টেজ গার্ডার ব্রিজের মতোই আমরা এই সব জিনিসগুলো কভার করব, মানে ডিজাইন করব, আর নিচের পোর্শন গুলো কিন্তু আমরা করব না। তো এই উপরের পোর্শন গুলোর মধ্যেও কিন্তু দেখো তুমি যদি তাকাও, ডেক, গার্ডার, ডায়াফ্রাম, রেলিং, আর্টিকুলেশন, এই আর্টিকুলেশনটা আমরা আমাদের কাছে নতুন। এটাই কিন্তু হচ্ছে ওই যে 4 এর মতো হাভিং জয়েন্ট, যে এখানে আরেকটা পোর্শন যে পড়ে সাসপেন্ডেড, এই জয়েন্টটা কেমনি ডিজাইন করতে হয়, এটাই হচ্ছে আর্টিকুলেশন। আর হচ্ছে রেলিং ডিজাইন আমরা শিখবো না এখানে, কারণ আমরা অলরেডি শিখে ফেলছি রেলিং ডিজাইন। ডায়াফ্রাম বিম ডিজাইনও শিখবো না বেশি একটা, কারণ হচ্ছে ডায়াফ্রাম ডিজাইনও আমরা শিখে ফেলছি প্রি স্ট্রেস গার্ডার ব্রিজে। তো আমাদের জাস্ট এই 3টা পোর্শন আমাদের শিখতে হবে, ডেক, গার্ডার আর হচ্ছে আর্টিকুলেশন, যদি সময় থাকে। যদি সময় না থাকে তাহলে আমরা এটাও আর্টিকুলেশন বাদ দিতে পারি, এটা আমাদের সময়ের উপর ডিপেন্ড করে, কারণ নেক্সট উইকে মনে হয় ল্যাবটাও মিস যেতে পারে। তো যতটুকু পারা যায় চেষ্টা করবো আমরা। তো ডেক স্যার একটা কোশ্চেন যখন কি বললাম, কোশ্চেন ছিল পর একটা। বলো স্যার এখানে যে আর্টিকুলেশন করছে মানে জয়েন্টটা দিচ্ছি, জয়েন্টের জন্য কি স্যার আমাদের ব্রিজটার স্টেবিলিটি কমে যাচ্ছে না স্যার? না, স্টেবিলিটি কমতেছে না, এবং এই জন্য তো এটা কি আলাদাভাবে ডিজাইন করতেছে যাতে স্টেবিলিটি না কমে, প্রপার লোড নিতে পারে, বুঝতে পারছো?
জি স্যার। ওইভাবেই করবে আর কি। আচ্ছা, তো এখন সিমিলারলি এরপরে থেকে আমাদের শুরু হবে হইতেছে আমাদের লোড কম্পিলেশন এই সেই। তো এগুলো করার জন্য আমরা এখানে একটা বই আছে, ম্যানুয়াল বই, এখানে ওই যে এক্সাম্পল ম্যাথটা করে দেওয়া আছে, একটা এক্সাম্পল ম্যাথ। তো এই বইটা থেকে এক্সাম্পল ম্যাথটা বোঝাটা একটু টাফ। সো এটা থেকে আমি দিয়ে দিব তোমাদেরকে, তোমরা দেখতে পারো ফিউচারে, কিন্তু আমি আমার ল্যাব রিপোর্ট থেকেই তোমাদেরকে বাকি যেগুলো আছে এগুলা দেখানোর ট্রাই করবো আর কি। ঠিক আছে। তো ফার্স্টে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে ডিজাইন অফ ডেস্ক ল্যাব। তো ডিজাইন অফ ডেস্ক ল্যাব এখন কিন্তু আমরা আর এত ডিটেলসে থিওরিতে আগাবো না, আমরা একটু দ্রুত আগাবো, সময়ও কম। সো এইসব থিওরি কিন্তু তোমরা আগেও পড়ছো, যে কি কি টাইপের লোড আসতে পারে, কোনটা কোনটা কেন ইউজ করতেছি, তারপরে কি কি ট্রানজিয়েন্ট লোড, এগুলো কিন্তু অনেকবার আমরা বারবার বলতেছি। তারপরে হচ্ছে লাইভ লোড যখন চলবে, কি কি ট্রাক লোড, কি কি টেন্ডেম, রিসেন্টলিও করছো। এগুলো নিয়ে কিন্তু আর কথাবার্তা হবে না। এই যে লিমিট স্টেটের ব্যাপার স্যাপার সবই কিন্তু তোমার প্রি-স্ট্রেস গার্ডার ব্রিজের মতোই। ঠিক আছে। তো তো স্যার তোমার কোশ্চেন যদি এটা, থাকে এর মধ্যে কোনো, তাহলে একটু দাগাই দিলে ভালো হতো। হ্যাঁ, কোনো কোশ্চেন যদি থাকে আমাদের ফাইনালের জন্য। ফাইনাল এগুলো কিন্তু আমি তোমাদের যখন প্রি-স্ট্রেস গার্ডার ব্রিজ পড়াইছিলাম তখন বলছিলাম যে কোনটা কোনটা ইম্পর্টেন্ট। আই থিঙ্ক এগুলা তোমাদের খাতায় থাকার কথা। এখন তো এগুলো বলতে গেলে আবার সেই একই সময় নষ্ট হবে। যে এইগুলো ক্ষেত্রে বলছিলাম যে এইখানে যে 55 মাইল পার আওয়ার যেই উইন্ড ভেলোসিটি, এটা একটু খেয়াল রাখতে। তারপর হচ্ছে রেলিং এর ক্ষেত্রে বলছিলাম স্পিড গুলো একটু খেয়াল রাখতে। তো এত কিছু তো পড়া সম্ভব না, আমি এই জন্য তোমাদেরকে দাগাই বলেন স্যার, দিছিলাম। বুঝলাম না। যেমন হচ্ছে এখানে তুমি সার্ভিস ওয়ানটা একটু পড়বা। যেমন আমরা যখন লিমিট স্টেট করছিলাম তখন আমরা কিন্তু সার্ভিস ওয়ান আর সার্ভিস থ্রি এর জন্য করছিলাম, মনে আছে? সো এই দুইটা জি স্যার। প্যারাগ্রাফ একটু ভালো মতো পড়বা। ঠিক আছে। তারপর এইভাবে আর কি। ঠিক আছে, সবকিছু তো পড়ার সময়ও নাই আর পড়তে পারবো না। তো যেগুলো আমাদের সাথে রিলেটেড ওইগুলোই আমরা পড়বো। তো এই জন্যই বলছিলাম যে ক্লাসে একটু নোট নোট করতে, তাহলে তোমাদের জন্যই সুবিধা হবে এই থিওরিটিক্যাল স্যার পোর্শন। ক্লাসে নোট করা হয়েছে মোটামুটি। হ্যাঁ, তো ওই সব থিওরি গুলো কিন্তু এখন সিমিলার, কমন, একদম একই জিনিস, কিন্তু একই স্লাইডে এখানে লাগাইছে। এই যে আমাদের ইম্প্যাক্ট অ্যালায়েন্স, এটাও কিন্তু আমরা পড়ছি। এটাও কিন্তু যে 1.33 33%, একদম সেম, কোনো পার্থক্য নেই। ঠিক আছে। লোড কম্বিনেশন, তারপরে হচ্ছে এই যে তোমার লাইভ লোডের ক্ষেত্রে তুমি কত লেন হইলে কি পরিমাণ রিডাকশন করতে পারো, এই ব্যাপারটাও কিন্তু এখানে আমরা বলছিলাম, এটাকে একটু খেয়াল রাখতে। ঠিক আছে। তো এইখান থেকে আর কি মেনলি শুরু হবে ব্রিজ জিওমেট্রি। তো নেক্সট ক্লাসও মনে হয় তোমাদের, যেহেতু বুধবারে কম্পিটিশন, ইঞ্জিনিয়ার্স ডে, সো দিন ক্লাস হচ্ছে না, তাহলে আমরা অন্য একটা দিন আবার একটা অনলাইন সেশন অ্যারেঞ্জ করতে হবে, না হলে আমরা সিলেবাস শেষ করতে পারতেছি না। এই হচ্ছে কাহিনী। তো আজকে তাহলে এই পর্যন্তই। আমরা নেক্সট দিন হইতেছে ডেক স্ল্যাব ডিজাইন, ওইখান থেকে শুরু করব, ব্যালেন্স ক্যান্টিলিভার ব্রিজের। ঠিক আছে। রবিবার কি তাহলে স্যার ওই যে ঠিক আছে স্যার। 6, 7, 8 জমা দেবে? কি বুঝিনি? মানে রবিবারে তাহলে কি আগের কোনটা জমা দেবে একসাথে? আমি তো ডেট দিয়ে দিছি একটা, ওই রবিবারের আগে আর কি সবাই ট্রাই করবা সবগুলা যে দেওয়ার। প্রি-স্ট্রেস গার্ডার ব্রিজের যতগুলা ল্যাব রিপোর্ট হয়েছে সবগুলা রাতে আমি রবিবারের মধ্যে পাই। ওকে স্যার। এই হচ্ছে, এরপরে যতগুলো হবে সবগুলোর কিন্তু লেট সাবমিশন কনসিডার করবো আমি। আচ্ছা, তো এটাই। আমি